থেকে এবিএস মডিউলকে কমান্ড দিন এবং এবিএস মডিউল থেকে প্রত্যেক চাকার জন্য আলাদা আলাদা ব্রেক ফ্লুইডের লাইন দিয়ে চাকাকে অন অফ করার মাধ্যমে গাড়ি ব্রেক করবে। এবিএস কি সব সময় কাজ করে? না স্যার, এবিএস কি সব সময় কাজ করে? কখন কাজ করে? অ্যাক্সিলারেটর সেন্সর নির্দিষ্ট গতির পরে একটা গাড়ির স্পিড যখন নির্দিষ্ট গতিতে উঠবে তারপর যখন এবিএস কাজ করবে না তখন কে কাজ করবে? তখন হাইড্রোলিক ব্রেক কাজ করবে। তখন হাইড্রোলিক ব্রেক। তার মানে আপনার গাড়িতে এবিএস সাইন জ্বললেও আহামরি কোনো সমস্যা না, হাইড্রোলিক ব্রেক আপনাকে সাপোর্ট দেবে। আপনাদের ছোট্ট একটা করে বাকি সিস্টেমগুলো নিয়ে একটু করে ধারণা অ্যাডভান্স করছে, যদিও ডিটেল শেখানো হয়। আচ্ছা, এবিএস এ কোনো কি অসুবিধা আছে? কি অসুবিধা মনে হয়? এবিএস এর কি অসুবিধা? এবিএস এর তো কোনো সমস্যা থাকার কথা না, কারণ এটা চাকাকে পিছলাইতে দিচ্ছে না, চাইলে আমরা ডানে বামে মোড় ঘুরতে পারতেছি। এর আবার অসুবিধা কি থাকে? অসুবিধা থাকলো আর মডিউল এবিএস মডিউলে সমস্যা ডিফট করা যায় না। সমস্যা তো হবে, হ্যাঁ, ঠিকমতো ডিফট করা যায় কিন্তু না। চাইলে তো আপনি এবিএস বন্ধ করে হাইড্রোলিক করতে পারতেছেন। ওটা যে ট্রাকশন কন্ট্রোলের ইস্যু যেটা আর কি ওটা আসবে একটা এবিএস এর সমস্যা হচ্ছে আমরা যখন গাড়িতে থাকি, ধরলাম আমার গাড়িতে এবিএস, এই যে চাকা, এখন ধরলাম যে এখানে ড্রাইভিং সিট, ড্রাইভারের ওজন হচ্ছে ধরলাম 90 কেজি, ড্রাইভারের পাশে যে বসছে ও হচ্ছে 60 কেজি, এবং পিছনে একটা বাচ্চা বসছে যার ওজন 25 কেজি, তার এই পাশে আরেকজন বসছে যে এভারেজ ধরলাম যে 80 কেজি। এই মিলে এই গাড়িটা চলতেছে। এখন কথা, এবিএস মানে কি হবে? চাকায় ধরা সারা হবে, খুবই ভালো কথা, স্টিয়ারিং ঘুরে দিতে পারবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে এবিএস ডিসিশন নিতে পারবে না যে আমি কোন চাকায় কতটুকু ফ্লুইডের প্রেসার দেবো। কারণ কথা, এখানে আবার ফ্লুইডের প্রেসারের কাজ কি? একটু দেখেন তো, এই ওজনে যদি আমার গাড়িটা চলে, কোন চাকাটা আগে থামবে? যেখানে ওজন বেশি সেই জায়গাটা আগে থামবে। না, যেখানে ওজন বেশি সেখানে কম থামবে না। এটা একটা শ্যাফট, এটা একটা শ্যাফট। এই শ্যাফটের মধ্যে একটা 5 কেজির চাকা আর একটা 2 কেজির চাকা, দুইটাকে আমি সেম স্পিডে ঘুরাই দিলাম, কোনটা বেশি সময় ঘুরবে? যেটা ওজন বেশি। কেন? ওটা একটা গতি জড়তা বেশি। ওর গতি জড়তা বেশি, মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, ও বেশি সময় ধরে নিজের মধ্যে শক্তিটাকে জমায় রেখে ঘুরতে পারবে। আরো সহজ ভাষায় আপনাকে বোঝানোর জন্য বলি, এটা একটা জায়গা, এখানে একটা ট্রাক আছে আর এখানে একটা ছোট্ট প্রাইভেট কার আছে। আমি দুইজনকে বললাম গাড়ি 80-তে উঠানোর পরে এখানে গিয়ে ব্রেক করব। প্রাইভেট কারটা 80-তে উঠানোর পর এখানে যখন ব্রেক করছে তখন সে এখানে এসে থেমে গেছে। তাহলে ট্রাকটা কোথায় যাবে? কেন? তার মানে যার ওজন বেশি তার গতি জড়তা বেশি এবং সেটা থামতে তত সময় লাগবে। তার মানে এখানে সব থেকে আগে থামবে হচ্ছে এই চাকাটা, এরপর থামবে এই চাকাটা, তারপর থামবে ওই চাকা, দেন সবার শেষে এই চাকা। তাহলে সবার শেষে যদি এ থামে, এর জন্য কি বাকিগুলোকে একটু ঘুরতে হবে না? তার মানে আপনার ব্রেক ডিসটেন্স বেড়ে যাবে। এমনটা যদি হইতো যে আমার যে 100% ব্রেক ফ্লুইডের শক্তি আছে, প্রতিটা চাকায় 25 করে যাচ্ছে না এবিএস এ, 25 করে না দিয়ে, যেহেতু এখানে ওজন বেশি এখানে আমি দিলাম 50%, এরপর যেহেতু এখানে ওজন আছে এখানে দিলাম আমি 40% ব্রেক ফ্লুইডের প্রেসার, এখানে যেহেতু একটু ওজন কম এখানে দিলাম আমি 30%, আর এখানে যেহেতু ওজন কম এখানে আমি দিলাম আর কত থাকে? বোঝার ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, এখানে 50 দিলাম, এখানে সাপোজ 30 দিলাম, 50-30 কত হয়? 80। এখানে দিলাম আমি 15 আর এখানে দিলাম আমি 5%। তাহলে কি প্রতিটা জায়গায় আলাদা আলাদা ব্রেক ফ্লুইডের প্রেসার গেল না? এখানে আমি এই জিনিসটা মেজারমেন্ট করলাম যে যার যতটুকু গতি জড়তা তাকে সেই পরিমাণ প্রেসার দিয়ে থামানো। তাইলে কি আমার এবিএস এর থেকেও ব্রেক ডিসটেন্স কমে যাবে না? এবার এবিএস এ এই সমস্যাটা হয় যে ও প্রতিটা চাকায় সমানভাবে ব্রেক প্রেসার হয়, যার কারণে গাড়ির ব্রেক ডিসটেন্স বেড়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি গাড়িতে ইবিডি। EBD means electronic brake force distribution.
মানে প্রতিটা চাকায় ব্রেক ফোর্স আলাদা আলাদা ভাবে ডিস্ট্রিবিউট করে দেবে। এই ইবিডি সিস্টেমটা আসার পরে প্রতিটা চাকা যখন আলাদা আলাদা ব্রেক ফোর্স দেয় তখন ড্রাইভার খুব তাড়াতাড়ি গতি কন্ট্রোল করতে পারে এবং একই সাথে ব্রেক ডিসটেন্স গাড়িতে আরো কমছে। তাহলে এবিএস এর থেকে ইবিডি আর একটু সুবিধা। ইবিডির পরে আরেকটা সিস্টেম আছে, এটাকে আমরা বলতেছি ইএসপি। ইএসপি মিন্স ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আচ্ছা একটু গতি বেশি থাকলে আমরা যদি গাড়ি মোড় নেই তাহলে কি হবে? লেন থেকে সিটকে যাবে না। কেন যাবে না? কারণ আমাদের এবিএস আছে, এবিএস তো পিছলাইতে দেবে না, তার মানে গাড়ি ঠিকই ঘুরবে। কিন্তু তারপরেও যখন আমি 80 কিলোমিটার বেগে একটা গাড়ির হুট করে ডিরেকশন চেঞ্জ করব, যদিও এবিএস আছে, যদিও ইবিডি আছে, তারপরেও কি লেন থেকে সিটকে রোল হওয়ার সম্ভাবনা বা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে না? বিশ্বাস করেন এই সিস্টেমটা আপনার গাড়িতে থাকলে আপনার গাড়ি কখনো উল্টাবে না, আপনি যত জোরেই টার্ন বা মোড় নেন না কেন। কখনো উল্টাইতে ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম। এখন ছোট্ট করে একটু ধারণা দেই এটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমার গাড়ি যখন মোড় নিচ্ছে তখন চারটা জায়গায় ঘুরতেছে না? তাহলে সবাই যখন ঘুরবে তখন রাস্তার সাথে কারো কি কন্টাক্ট থাকবে? সবাই তো ঘুরতেছে, কারোর সাথে কন্টাক্ট নাই। ইএসপি সিস্টেম করে কি, যখন আপনি ঘুরবেন এটা কিন্তু শুধু নিজে নিজে ডিসিশন নিতে পারে না, এর জন্য সেন্সর আছে, যেমন স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর। অ্যাঙ্গেল সেন্সরের মাধ্যমে কি করে, গাড়ির চাকা কোন দিকে ঘুরতেছে বা আপনি কোন দিকে ঘুরাইতে চাচ্ছেন, সেন্সরে না গেলে খালি স্পিচারটা বলে। এই সময়টা এই সিস্টেমটার কাজ করতেছে কি, যখন আপনার গাড়ির চারটা চাকা আপনি ডানে মোড় নেবেন, ডানে মোড় নিলে আচ্ছা কোনো একটা চাকাকে ও মিলি সেকেন্ডের জন্য লক করে দেয়। লক করা মানে কি? লক মানে কামড়ে ধরে থাকবে রাস্তার সাথে। এই চাকাটাকে যদি আমি কোনো কারণে লক করি স্যার, এই চাকাটাকে কেন্দ্র করে পুরো গাড়ি ঘুরে যাবে না? তার মানে গাড়ি উল্টাইতে পারতেছে না। আর যদি সবাই ঘোরে তাহলে তো কেউ কাউকে সাপোর্ট দিতে পারবে না, যার কারণে গাড়ি কিন্তু উল্টে যায়। ইএসপি কি করে, ইনস্ট্যান্ট কোন চাকাকে লক করলে গাড়ি উল্টাবে না এই ডিসিশনটা ও নিতে পারে, যার কারণে যত স্পিডে আপনি গাড়ি ঘোরান না কেন ওই সাইডটা তো লক করবে, লক করবে ডান পাশেটা স্যার, লক তো করবে ডান পাশেটা, ওইটা লক করলে তো সামনে আগাই না। আমি বললাম যে এই যে এইদিকে ঘুরবে, ব্রেকে টান দিলে ভিতরে তো এইটা যাই হোক, মানে বোঝানোর জন্য যে কেন্দ্র হয়েছে তো। হ্যাঁ কেন্দ্র মানে ওইটা কেন্দ্র করে গাড়ি ঘোরা। ওইটাকে কেন্দ্র করে পুরো গাড়ি ঘুরে যাবে। আবার ধরলাম যে কোনো কারণে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের লেন ধরলাম যে একটা, দুইটা, তিনটা, চারটা লেন, আমি এই লেন বরাবর যাচ্ছি। এই লেনতে যখন যাচ্ছি আমার সামনে একটা পিকআপ আছে যার পিছনে মালামাল আছে, হুট করে পিকআপ থেকে একটা বক্স পড়ে গেল রাস্তায়, আমার গাড়িও 80 ওর গাড়িও 80, তাহলে হুট করে যখন একটা অবজেক্ট করবে আমার কি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে না? আমি হয়তো স্টিয়ারিং এদিকে কাটবো এদিকে কাটবো, কোনো একটা দিকে কাটবো, কিন্তু 80 কিলোমিটার গাড়ি উল্টে যাবে। এইটা কি করতেছে দেখেন তো, এই গাড়িটা যখন যাচ্ছে আমি কি করলাম, স্টিয়ারিং ডানে ঘুরেছি, ডানে যদি ঘুরাই, আমি যদি কোনো কারণে এই চাকাকে একটু সময়ের জন্য লক করে দিই তাহলে এই চাকাকে কেন্দ্র করে পুরো গাড়ি এইদিকে ঘুরে যাবে। যখন পুরো গাড়ি ঘুরলে এখন তো গাড়ি এদিকে যাবে, আবার তো সোজা করবো না, আবার যদি সোজা করি তখন তো আবার উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ গাড়ির স্পিড এখনো আছে। এবার আমরা কি করব, আবার এই চাকাকে যদি আমি লক করে দেই, এই চাকা বরাবর পুরো গাড়ির আবার পিছন সাইড ঘুরে যাবে, তখন গাড়ি এইরকম হয়ে যাবে। এখন গাড়ি যখন এইরকম ভাবে এই দশে ধরলাম আরেকটা গাড়ি, এবার আমার এই লেনে ঢুকতে হবে। এবার আমি কি করলাম, আবার সেম এই চাকাকে আবার লক করে দিলাম, এই চাকাকে কেন্দ্র করে পুরো গাড়ি আবার ঘুরে গিয়ে এটা থেকে আমি ইজিলি আসলাম। এটা কি করতেছে, মিলি সেকেন্ডের জন্য আপনার চাকাকে লক করে দিয়ে গাড়ি যাতে উল্টায় না যায় এই জিনিসটাকে কন্ট্রোল রেসিং ও তো ফর্মুলাতে কেন লাগে না, কারণ ফর্মুলা তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, গাড়ি অনেক ছোট, যার কারণে রাস্তার সাথে ওদের সংস্পর্শ অলওয়েজ থাকে। তবুও স্যার একটা গাড়িতে করছিল, এরকম করছিল কি একটা কোম্পানি যে অনেক রোজ থাকে, তো একটা গাড়িতে এরকম করছিল যাতে কর্নারে ওরা ভালো করে কর্নার করতে হবে, যে যখন স্পিড কমে না। এই যে যেমন যদি দেখাই আমি এসপি সিস্টেম কিভাবে কাজ করে, তার মানে হার্ড ব্রেক যখন করব